প্রিয় স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা কয়েকটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তোমাদের লাস্ট যে ক্লাসটা ছিল সেই ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করেছি যে কোষ ঝিল্লি কী এবং কোন কোন অঙ্গাণুগুলা ঝিল্লিবদ্ধ, কোন কোন অঙ্গাণুগুলার বাইরে কোনো ঝিল্লি নাই। ঝিল্লি মানে কি? ঝিল্লি মানে হচ্ছে পর্দা। যে সকল অঙ্গাণুর বাইরে, অঙ্গাণু মানে তো বুঝো অঙ্গাণুগুলো কী, যেমন এখানে কয়েকটা অঙ্গাণু লেখা আছে। এন্ডোপ্লাজমিক জালিকা, এটা একটা কোষের অঙ্গাণু। নিউক্লিয়াস কোষের একটা অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়া কোষের একটা অঙ্গাণু। ক্লোরোপ্লাস্ট কোষের একটা অঙ্গাণু। গোলগি বডি বা যেটাকে আমরা গোলজি বস্তু বলি, এটাও কোষের একটা অঙ্গাণু। লাইসোজোম কোষের একটা অঙ্গাণু। তো এই যে সকল কোষের অঙ্গাণুর বাইরে কোনো আবরণ থাকবে বা পর্দা থাকবে, ওগুলোকে বলা হবে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। আর যাদের বাইরে কোনো আবরণ বা পর্দা এরকম থাকবে না, জাস্ট একটা অঙ্গাণু থাকবে, ওগুলোকে বলা ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঠিক আছে? তো ঝিল্লিবদ্ধ বলতে পর্দা দিয়ে আবদ্ধ। এরকম কয়েকটা উদাহরণ আমরা লাস্ট দিন তোমাদের একটা ছন্দ দিয়ে বলছিলাম যে মা এরা নাকি পাগল। হ্যাঁ, মা থেকে মাইটোকন্ড্রিয়া, এরা থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, না থেকে নিউক্লিয়াস, ক থেকে বলছিলাম কোষ গহ্বর, পাগল, পা থেকে প্লাস্টিড, গ থেকে গোলজি বস্তু, আর ল থেকে লাইসোজোম। এগুলোর বাইরে আবরণ আছে। তাহলে আবরণ কাদের বাইরে নাই? রাইবোজোমের বাইরে আবরণ নাই, কোষ কঙ্কালের বাইরে আবরণ নাই, সেন্ট্রোজোমের বাইরে আবরণ নাই। তো আমরা এখানে তিনটা কোষীয় অঙ্গাণুর নাম লিখে রাখছি। একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলেট মানে হচ্ছে জাল। যেমন তোমরা হয়তো আগের ক্লাসগুলোতে পড়ে আসছো যে দুই ধরনের পাতার শিরাবিন্যাস দেখা যায়। পাতায় যে শিরাবিন্যাস মানে বোঝো তো, পাতার গায়ে যে দাগ 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 থাকে যে, হ্যাঁ, ওটাকে শিরাবিন্যাস বলে। তো দুই ধরনের শিরাবিন্যাস আছে, একটা হচ্ছে জালিকা শিরাবিন্যাস আর একটা হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। যেমন ধান গাছের পাতা, যেগুলো একবীজপত্রী উদ্ভিদ, তাদের পাতার শিরাবিন্যাসগুলো সমান্তরালে থাকে, দাগ 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 লম্বা লম্বা দাগ দাগ থাকে। আর যেগুলো হচ্ছে দ্বিবীজপত্রী, যেমন ধানের পাতা, আমি তোমাদের এঁকে দেখাই তাহলে তুমি ভালো রিয়েলাইজ করতে পারবা। এটা ধরো একটা ধান গাছের পাতা, এর যে শিরাবিন্যাসগুলো কেমন হয়, যে চিকন চিকন এরকম দাগের মতো হয়, যেরকম সমান্তরালে থাকে এবং সমান্তরালে থাকে ভিতরে দাগগুলা। হ্যাঁ, এগুলোকে বলা হয় সমান্তরাল শিরাবিন্যাস। একবীজপত্রীর ক্ষেত্রে হয়। আর যদি পাতাটা দ্বিবীজপত্রী পাতা হয়, দ্বিবীজপত্রী উদ্ভিদে যদি পাতা হয়, তাহলে তার শিরাবিন্যাসগুলো কেমন হয়? জালের মতো হয়, এরকম এরকম জালের মতো। যদি এটা জালের মতো দেখাচ্ছে না বাই দ্য ওয়ে, এবং জালের মতো ছড়ানো থাকে, এটাকে বলা জালিকা শিরাবিন্যাস। তো জালিকা শিরাবিন্যাসটাকে ইংলিশে বলা হয় বা বায়োলজির ভাষা বলা হয় রেটিকুলেট। রেটিকুলেট রেটিকুলেট ভিনেশন। ভিনেশন মানে শিরাবিন্যাস। রেটিকুলেট ভিনেশন। ভিনেশন শব্দটা কোত্থেকে আসে? ভেইন থেকে আসে। ভেইন থেকে আসে ভিনেশন। ভেইন মানে কি? শিরা। তো জালিকা শিরাবিন্যাস। আর এটাকে বলে প্যারালাল ভিনেশন। প্যারালাল। প্যারালাল মানে কি? প্যারালাল ভিনেশন। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল। প্যারালাল মানে কি? পাশাপাশি, সমান্তরাল। তো প্যারালাল ভিনেশন এই কারণে বলছে কারণ এটা হচ্ছে সমান্তরালে আছে। আর রেটিকুলেট ভিনেশন এই কারণে বলছে, রেটিকুলেট মানে হচ্ছে জাল বা রেটিকুলাম মানে হচ্ছে জাল। তো এই কথাটা আমি কেন এখানে আনলাম? আমরা যে জালিকা শিরাবিন্যাস কথা বললাম মানে হচ্ছে রেটিকুলেট, আর এখানে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি। রেটিকুলাম মানে হচ্ছে জাল, রেটিকুলেট মানে হচ্ছে জাল। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রেটিকুলাম মানে হচ্ছে জালিকা। রেটিকুলাম মানে জালিকা। জালিকা মানে কি? জাল মানে বড়, জালিকা মানে ছোট। কোষের ভিতরে অঙ্গাণু তো স্বাভাবিক ছোটই হবে। তাহলে আমরা এখন অ্যাকচুয়ালি আলোচনা করতে যাচ্ছি এন্ডোপ্লাজমিক জালিকা, যেখান থেকে তৈরি হবে গোলজি বস্তু, এবং গোলজি বস্তু থেকে তৈরি হবে হচ্ছে লাইসোজোম। তাহলে আমরা প্রথমেই চলো আমরা কোষের নিউক্লিয়াসটাকে এঁকে ফেলি বেগুন কালার দিয়ে, অ্যাজ ইট ইজ। তোমাদের হয়তো মুখস্থ হয়ে গেছে যে কোষের নিউক্লিয়াস মানেই বেগুন কালার। আবার বলে রাখছি সাবধানতা অবলম্বনে, আসলে কালার বেগুন না, আমরা বোঝানোর জন্য বেগুন রংটা ব্যবহার করি নিউক্লিয়াসের জন্য। হ্যাঁ, আচ্ছা। তো এই হচ্ছে নিউক্লিয়াসের পর্দা, এবং আমরা জানি নিউক্লিয়াসের পর্দায় ছিদ্র থাকে, যেগুলোকে আমরা নিউক্লিয়াসের রন্ধ্র বলি। নিউক্লিয়াসের পর্দায় এরকম ছিদ্র থাকে, ছিদ্র, যাতে করে নিউক্লিয়াসের ভেতরে এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন বস্তুর আসা যাওয়া হইতে পারে। এদেরকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়াসের ছিদ্র। নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়াসের ছিদ্র। নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়াসের ছিদ্র, এটা নিউক্লিয়াসের পর্দারই অংশ। তারপরে নিউক্লিয়াসের ভিতরে আর কি পাই আমরা? নিউক্লিয়াসের ভিতরে আমরা নিউক্লিওলাস পাই, আরও একটা ঘন জায়গা। মনে রাখবা, নিউক্লিয়াস নিজে তো একটা ঘন জায়গা, নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওলাস, এটা আরও বড় ঘন জায়গা। নিউক্লিয়াসের ভিতরে যে জেলের মতো পদার্থ, এটা হবে নিউক্লিওপ্লাজম। প্লাজম শব্দটা প্লাজমার সাথে তুলনা করা হয়। প্লাজমা মানে হচ্ছে জেলি, তাহলে সাইটোপ্লাজম মানে কোষের জেলি, নিউক্লিওপ্লাজম মানে হচ্ছে নিউক্লিয়াসের জেলি। আর এর মধ্যে আছে হচ্ছে আমাদের সবার জানাশোনা জিনিস, সেটা কি? ক্রোমাটিন তন্তু। পেঁচায় থাকলে তন্তু, আর যদি
খাটো মোটা হয়ে যায়, গুণা যায়, তখন হচ্ছে ক্রোমোজোম। ওকে, তাহলে এই হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটাকে আমরা এভাবে একসাথে করে রাখলাম। সরি, নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের পর্দা, খেয়াল করবেন, নিউক্লিয়াসের পর্দা হচ্ছে দ্বিস্তরী পর্দা। আমরা যে নিউক্লিয়াসের পর্দা আঁকাইছি এটা দ্বিস্তরী, অর্থাৎ দুইটা স্তর। আমরা যে আগের ক্লাসে কোষঝিল্লি শিখছিলাম, কোষঝিল্লি পর্দা কয় স্তরে ছিল? 2 স্তরে ছিল। ফসফোলিপিড দিয়ে তৈরি, দুটা স্তর দিয়ে তৈরি ছিল। তেমনি নিউক্লিয়াসের পর্দাও দ্বিস্তরী, অর্থাৎ নিউক্লিয়াসের পর্দা আর কোষের পর্দা দুটোই 2 স্তরী। এবং এদের থেকে তৈরি হবে সিস্টার্নি। এই যে এগুলোর নাম হচ্ছে সিস্টার্নি, এগুলো দ্বিস্তরী। এগুলো নিউক্লিয়াসের পর্দা থেকেই তৈরি হয়েছে। সিস্টার্নি, এরকম চ্যাপ্টা থলির মতো। সিস্টার্নি, সিস্টার্নি শব্দের অর্থ হচ্ছে চ্যাপ্টা থলি। আমি যদি এখানে তোমাদের এঁকে দেখাই, এই যে এরকম চ্যাপ্টা থলির মতো নিউক্লিয়াসকে এরকম করে ঘিরে রাখছে। নিউক্লিয়াসকে এভাবে করে ঘিরে রাখছে, এর নাম হচ্ছে কি? সিস্টার্নি। কিন্তু ভাইয়া আমরা আগের ক্লাসের পড়া থেকে জানছি, সিস্টার্নি দেওয়ার আগে আমাদের একটা জিনিস আগে থেকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের চারিদিকে আছে কি? নিউক্লিয়াসের চারিদিকে আছে রাইবোজোম। নিউক্লিয়াসের চারিদিকে আমরা রাইবোজোমগুলোকে দিয়ে দিই। অসংখ্য রাইবোজোম নিউক্লিয়াসের চারিদিকে গ্রহাণুর মতো ছড়ায় থাকে। এবং রাইবোজোমের কাজ কি করা? প্রোটিন বানানো। আমরা একদম প্রথম ক্লাস থেকে জেনে আসছি প্রোটিন কোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রাইবোজোম এই প্রোটিন তৈরি করে। এই যে ছোটো 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 দানার মতো যেগুলো, এগুলো হচ্ছে রাইবোজোম। নিউক্লিয়াসের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর প্রচুর। এদের অবস্থান নিউক্লিয়াসের চারিদিকেই সব থেকে বেশি। এই হচ্ছে রাইবোজোম। তাহলে এগুলোকে আমি আগে দিয়ে দিলাম। তোমরা যারা আগে আমার 3D অ্যাপটা দেখছো, 3D অ্যাপের ক্লাসটা করছো, তারা জানো আমি আজকে আবার 3D অ্যাপটাকে লোড করে রাখি যাতে তোমাকে দেখাইতে পারি। ঠিক আছে, যাতে তোমাদেরকে দেখাইতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে রাইবোজোম। এই রাইবোজোমগুলা নিউক্লিয়াসের চারিদিকে থাকে। এবং এখন আমরা চলে যাই এগুলোকে বসাই দিই। এখন আমরা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকাগুলোকে আবার জায়গার মতো বসাই দিই আগের মতো করে। তো এখন যখন আমি এন্ডোপ্লাজমিক জালিকাগুলোকে বসাচ্ছি, তখন তোমরা হয়তো একটা জিনিস দেখতে পারতেছো। এই যে এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে কিন্তু রাইবোজোমগুলো লেগে গেছে। তো চলো আমরা 3D অ্যাপের মধ্যে আবার একটু দেখার চেষ্টা করি। এই হচ্ছে আমাদের কোষ। কয়টা জিনিস আমি সরাই দিই। কোষের বাইরে যে পর্দা থাকে, জাস্ট এ মিনিট। হয়তো অ্যাপে কোনো একটা প্রবলেম হয়েছে, এই জন্য সিলেক্ট করা যাচ্ছে না। ততক্ষণ আঁকাইতে থাকি। কোষের বাইরে যেই নিউক্লিয়াসের বাইরে যে পর্দা থাকে, সেখান থেকে তৈরি হলো এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকাকে রাইবোজোমগুলো লেগে গেল। এন্ডোপ্লাজমিক জালিকা তো আরও থাকবে, তাই না? এন্ডোপ্লাজমিক জালিকা তো আর একটা না, আরও থাকবে। এই দেখো, তো এরকম চ্যাপ্টা থলির মতো যে এন্ডোপ্লাজমিক জালিকাগুলো, এগুলোর নাম হচ্ছে সিস্টার্নি। চ্যাপ্টা থলির মতো যেগুলো, এই যে আরও কয়েকটা সিস্টার্নি দিয়ে দিই। এগুলোর নাম হচ্ছে সিস্টার্নি। এবং এগুলোর গায়ে দেখো রাইবোজোম লাগানো। এদের গায়ে কি লাগানো? রাইবোজোম লাগানো। কয়েকটা লেয়ারে আমি এখানে আঁকাইলাম, তাই না? কয়েকটা লেয়ারে। তাহলে এই হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, যার নাম হচ্ছে সিস্টার্নি। এগুলোর নাম হচ্ছে সিস্টার্নি বা সিস্টার্না, দুটোই বলা হয়। সিস্টার্নি কোথায় আছে? এগুলো এন্ডোপ্লাজমিক জালিকাতে আছে, চ্যাপ্টা থলি। সিস্টার্নি মানে হচ্ছে চ্যাপ্টা থলি। হয়তো কোনো একটা প্রবলেম, এটা সিলেক্ট করা যাচ্ছে না, আনফর্চুনেটলি দেখাইতে পারলাম না এখন। বাট এটা তোমাদের আগেই দেখাইছি আমি। এই যে দেখো, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে এই যে দেখো জালের মতো ছড়িয়ে ছিটে যেগুলো আছে, এগুলো হচ্ছে কি? এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে কি লাগানো থাকে? এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম লাগানো থাকে। এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে কি লাগানো থাকে? রাইবোজোম লাগানো থাকে। ঠিক আছে, আমি তোমাদের আরও একটা জিনিস থেকে দেখাইতে পারবো, এটা টেনশন নেই। আমরা এটা এখান থেকে দেখতে পারবো, ততক্ষণে আমি ছবি আঁকাই ফেলি। তাহলে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমের দানা লাগানো থাকে, এগুলো কেমন? তাহলে দেখো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলোর গায়ে রাইবোজোমের দানা লাগানো আছে। তাহলে এগুলো মসৃণ হবে না অমসৃণ হবে? অমসৃণ হবে। এগুলো কেমন হবে? অমসৃণ হবে। তাহলে এগুলাকে আমরা পাশাপাশি এটাও বলবো, এগুলো হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এগুলো কেমন?
অমসৃণ, অমসৃণ ER, অমসৃণ ER মানে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ER মানেই হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সংক্ষেপে। তাহলে এগুলো হচ্ছে অমসৃণ ER, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, এখনই লোড হবে, এই তো হয়ে গেছে। তাহলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে চলে যাই সরাসরি। এটা তো আমরা আগেই দেখছি, এই যে দেখো, দেখছো মাঝখানে কি থাকে, নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের জায়গাটা ফাঁকা করে রাখছে, এই মাঝখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের জায়গাটা ফাঁকা করা। বা আমরা যদি পুরো কোষটাকে আনি তাহলে এখানে ভালো করে দেখতে পারবো, এই যে এই যে মাঝখানে বেগুন কালার যেটা, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারিদিকে এই যে জালের মতো ছড়ায় আছে, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এবং দেখছো কেমনে নিউক্লিয়াসটাকে ঘিরে রাখছে এন্ডোপ্লাজমিক জালিকা, চ্যাপটা থলির মতো, যে মাঝখানে ধরো একটা বল, বলের চারিদিকে এরকম চ্যাপটা থলির মতো ঘিরে রাখা হয়েছে, দেখছো এই হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এবং এটা দ্বিস্তরী, কয় স্তরী, দ্বিস্তরী, নিউক্লিয়াসের পর্দার চারিদিকে, এবং নিউক্লিয়াসের পর্দা থেকেই তৈরি হয় এরা। তো দেখো এই যে এগুলোর গায়ে যে ছোটো ছোটো বলের মতো লাগানো, যে ছোটো ছোটো বলের মতো লাগানো, এই বলের মতো লাগানোগুলাই হচ্ছে কি, এই যে বলের মতো লাগানো, এগুলো হচ্ছে রাইবোজোম। কিন্তু দেখো বাইরেরগুলোর গায়ে কিন্তু কোনো বলের মতো লাগানো নাই, এবং এগুলো দেখতে কিন্তু চ্যাপ্টা থলির মতো লাগতেছে না, একদম বাইরের দিকে যেগুলো দেখছো, একদম বাইরের দিকে যেগুলো, ভিতরের দিকে এগুলো চ্যাপ্টা থলির মতো, কিন্তু বাইরের দিকে যেগুলো এগুলো কিন্তু চ্যাপ্টা থলির না, অনেকটা সমুদ্রের কোরালের মতো লাগতেছে না, এগুলোর নাম হচ্ছে টিউবিউল, এগুলো টিউবের মতো। ওগুলোর গায়ে কোনো কি লাগানো থাকে না, ওগুলোর গায়ে কোনো এন্ডোপ্লাজমিক রাইবোজোম লাগানো থাকে না। তাহলে আমরা আরেক রকমের এন্ডোপ্লাজমিক জালিকা দেখতেছি যেগুলো একটু টিউবের মতো। তাহলে এগুলো কি যে এরকম শাখা পোশাকা যুক্ত, এগুলো এরকম কেমন শাখা পোশাকা যুক্ত, এগুলোর নাম হচ্ছে টিবিউলস। এগুলোর নাম কি, এগুলো শাখা পোশাকা যুক্ত, এগুলোর নাম হচ্ছে টিবিউলস। এগুলোর গায়ে কোনো রাইবোজোম লাগানো থাকবে না। এবং দেখো কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, দেখছো কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে, লাইট টিবিউলসগুলা কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। তার মানে আমরা কি বুঝলাম, এন্ডোপ্লাজমিক জালিকা এইটা কোষের নিউক্লিয়াসের মেমব্রেন থেকে কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত, নিউক্লিয়াসের মেমব্রেন থেকে কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত। তাহলে এই যে শাখা পোশাখা যুক্ত এরকম, এগুলোর নাম হচ্ছে টিবিউলস। এগুলোর নাম কি, টিবিউলস। টিবিউলসগুলো আসলে দেখতে আমি এরকম যেরকম চ্যাপ্টা করে গেছে, এতটা চ্যাপ্টা না, এগুলো হচ্ছে পাইপের মতো একটার সাথে একটা শাখা পোশাখা যুক্ত, এই জন্য নাম টিবিউলস। তাহলে এগুলোর নাম টিবিউলস, আমি লিখে দিই উপরে, এগুলোর নাম হচ্ছে কি, টিবিউলস, 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 টিবিউলস। পাশাপাশি কিছু কিছু এন্ডোপ্লাজমিক জালিকা আছে গোল গোল, কিছু কিছু গোল গোলও আছে, এগুলোর নাম হচ্ছে ভেসিকল, এগুলোর নাম হচ্ছে ভেসিকল। এটা তোমাদের বইয়ে নাই, বা তারপর আমি জানাই দিলাম কোনটার নাম কি, সামনে কাজে লাগবে। তাহলে আমরা এটা বলতে পারি এন্ডোপ্লাজমিক জালিকা কোষ ঝিল্লি থেকে শুরু করে নিউক্লিয়ার মেমব্রেন পর্যন্ত বিস্তৃত। এবং তোমরা যখন বড় ক্লাসে উঠবা তখন তোমরা জানতে পারবা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে তৈরি হয়েছে কোথা থেকে, নিউক্লিয়ার মেমব্রেন থেকে, নিউক্লিয়ার মেমব্রেন থেকে, নিউক্লিয়ার মেমব্রেন এবং প্লাস সেল মেমব্রেন, প্লাস সেল মেমব্রেন দুইটা মিলিয়েই কি তৈরি, এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি। কারণ দেখো সে কোষ ঝিল্লির কাছাকাছিও আছে এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয়াসের কাছাকাছিও আছে এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকা কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াসের মেমব্রেন দুটো মিলেই এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হবে। এবং যেহেতু কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াসের মেমব্রেন দুই স্তরী, তাহলে এগুলোও কত স্তরী হবে, এগুলোও কিন্তু দুই স্তরী করেই হবে। কয় স্তরী করে হবে, দুই স্তরী করেই হবে, ঠিক আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটোই হচ্ছে দ্বিস্তরী আবরণ বিশিষ্ট হয়ে থাকে। ওকে, আচ্ছা এবার এটাকে দেখে কি মনে হচ্ছে, এটা একটা রাস্তার মতো না, কোষের একটা সড়ক পথ, মানে কোষের ভিতরে একটা জিনিস আদান প্রদানের জন্য এই ভুলভুলাইয়ার মতো এই রাস্তাগুলো ব্যবহার হয়। পাশাপাশি দেখো এই ভিতরের দিকের যে এন্ডোপ্লাজমিক জালিকাগুলো যেগুলো ছিল, যেগুলো হচ্ছে অমসৃণ, এই অমসৃণগুলো কেন অমসৃণ, কারণ অমসৃণের গায়ে কি লাগানো, অমসৃণের গায়ে রাইবোজোম লাগানো, অমসৃণগুলোর গায়ে কি লাগানো, রাইবোজোম লাগানো।
আর রাইবোজোমের কাজ কি প্রোটিন তৈরি করা, তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা প্রোটিন তৈরি করবে, প্রোটিন সংশ্লেষণ করবে। এই সংশ্লেষণ শব্দের অর্থ হচ্ছে উৎপাদন। সংশ্লেষণ শব্দের অর্থ উৎপাদন, তোমাদের বইয়ে সামনে সংশ্লেষণ ওয়ার্ডটা বারবার পাবা। সংশ্লেষণ শব্দের অর্থ হচ্ছে উৎপাদন, উৎপাদন মানে তৈরি করা। তাহলে দেখো রাইবোজোম যেহেতু প্রোটিন তৈরি করে, রাইবোজোমের কাজ কি প্রোটিন তৈরি করা, আর রাইবোজোমগুলো এই অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে লেগে লেগে আছে। আমরা যদি অ্যানিমেশনে দেখি, এই দেখো এই যে ছোটো ছোটো গোল গোল গুটি 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 যেগুলো, এই যে ছোট্ট ছোট্ট এগুলো কি, এগুলো হচ্ছে রাইবোজোম। এই যে ছোটো ছোটো গুলগুলি, এই যে পার্পল কালারের, এগুলোর নাম হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের কাজ কি প্রোটিন তৈরি করা। তাহলে যেই রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে আছে, তো সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামও প্রোটিন তৈরি করবে। খেয়াল করে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেটে রাস্তার মতো, দেখো এটা দেখে কি মনে হচ্ছে না রাস্তার মতো মনে হচ্ছে না, দেখো তো একটা ভিতরে একটা রাস্তার মতো, একটা চৌবাচ্চা, একটা থলির মতো, এটার গায়ে লেগে আছে, এটা গায়ে লেগে আছে কে, রাইবোজোম। এবং এইখানে যদি প্রোটিন তৈরি হয় তাহলে এই প্রোটিনটা মনে হবে কি এন্ডোপ্লাজমিক জালিকা থেকেই তৈরি হচ্ছে। এই জন্য বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ মানে কি অমসৃণ, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা প্রোটিন তৈরি করতে পারে, কারণ তাদের গায়ে কি লেগে আছে, রাইবোজোম লেগে আছে। এবং প্রোটিন তৈরি করবে এবং সেটা প্রোটিনটাকে প্রবাহও করবে, প্রোটিনটা এটার ভিতর দিয়ে কী হবে, প্রবাহিত হবে। এবং প্রবাহ করতে করতে তারা এটাকে কোষের বিভিন্ন স্থানে নেওয়ার কাজ করবে। আর যেহেতু কোষ ঝিল্লি পর্যন্ত লাগানো, সুতরাং কোষের ভেতরে আর বাইরে পরিবহনের ক্ষেত্রেও হেল্প করবে। যদি এই কাজটা গোলজি বস্তু করে, বাট এন্ডোপ্লাজমিক রেটিকুলামও অনেকটা করতে পারে, গোলজি বস্তু বেশি করে। মানে ব্যাপারটা কি, এই পর্যন্ত এসে ধরো একটা প্রোটিন তৈরি হলো, ধরো একটা প্রোটিন যার নাম হচ্ছে ধরো এক্স নামক একটা প্রোটিন তৈরি হলো, ধরো এক্স নামক একটা প্রোটিন তৈরি হলো। এক্স নামক প্রোটিনটা এই ভুলভুলাইয়া দিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবে, কোষের এই দিকেও আসতে পারবে, কোষের এই দিকেও আসতে পারবে, আবার কোষ থেকে বের হয়ে যেতে পারবে। পয়েন্ট টু বি নোটেড, এই কাজটা করতে গোলজি বস্তু বেশি হেল্প করে, বাট সেও পারে। তাহলে এই হচ্ছে টোটাল এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে এখন এন্ডোপ্লাজমিক জালিকা থেকে বইয়ের মধ্যে কি কি আছে চলো এখন সেটা আমরা দেখব। আমরা প্রথমে এন্ডোপ্লাজমিক জালিকা পড়লাম, কারণ এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গোলজি বস্তু তৈরি হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে, এটা আমরা দেখলাম মাত্র। তাই স্বাভাবিকভাবেই এইসব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে। প্রোটিন সংশ্লেষণ মানে কি, প্রোটিন তৈরি। কোষে উৎপাদিত পদার্থগুলোর প্রবাহ পথ হিসাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। প্রবাহ পথ মানে কি, প্রবাহ হওয়ার রাস্তা। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকা কোষে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো প্রবাহ হওয়ার রাস্তা তৈরি করে। কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে। প্লাজমা মেমব্রেন মানে কি, কোষ ঝিল্লি। আমরা একটু আগে দেখলাম যে কোষ ঝিল্লি পর্যন্ত সে চলে যেতে পারে। তাই ধারণা করা হয় যে এক কোষ থেকে অন্য কোষে উৎসেচক ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। এক কোষ থেকে আরেক কোষে জিনিসপত্র চলাচল করতে পারে, কারণ এটা কোষ ঝিল্লি পর্যন্ত লাগানো। পাশে ধরো আরও একটা কোষ আছে। উৎসেচক মানে কি, কোষে উৎপাদিত দ্রব্যাদি মানে তো বুঝলাম কোষের মধ্যে যে জিনিসটা তৈরি হয়েছে, কোষের মধ্যে প্রোটিন তৈরি হতে পারে, কোষের মধ্যে শর্করা তৈরি হতে পারে। উৎসেচক মানে কি, উৎসেচক মানে হচ্ছে এনজাইম। উৎসেচক শব্দের অর্থ কি, উৎসেচক শব্দকে ইংলিশে বলা হয় এনজাইম। এনজাইম কি, এনজাইম হচ্ছে কিছু কেমিক্যাল। এনজাইম হচ্ছে কিছু কেমিক্যাল, যেই কেমিক্যালগুলা কোনো বিক্রিয়ার গতিকে বাড়ায়, অনেক সময় কমায়ও দেয়, এবং অনেক সময় এই এনজাইম না থাকলে বিক্রিয়া হয়ই না। আমাদের দেহে তো অনেক রকমের বিক্রিয়া হয়, যেমন আমাদের খাবার পরিপাক হয় পেটের ভিতরে, হয় না, হয়তো ক্ষুদ্রান্ত্রের ভিতরে খাবার পরিপাক হয়, মুখে লালা আছে, লালার মধ্যে খাবার পরিপাক হয় লালা দিয়ে। এই পরিপাক হওয়ার জন্য এনজাইম লাগে। এনজাইম হচ্ছে কিছু কেমিক্যাল আমাদের শরীর তৈরি করে, কোষ তৈরি করে, এবং সেই এনজাইম দিয়ে খাবার বিক্রিয়া হয়। এনজাইম দিয়ে কী হয়, বিক্রিয়া হয়। এনজাইমের কাজ শুধু বিক্রিয়াকে ফাস্ট করা বা ত্বরান্বিত করা না, অনেক বিক্রিয়া হবেই না যদি এনজাইম না থাকে। তাহলে এনজাইম হচ্ছে কিছু কেমিক্যাল যারা বিক্রিয়া শুরু করে এবং বিক্রিয়াকে বৃদ্ধি করে। আর কোষে উৎপাদিত এইসব দ্রব্য এক কোষ থেকে আরেক কোষের মাঝখানে কী হয়, চালাচালি করে। চালাচালি করা মানে বুঝো তো, মানে ধরো পাশে ধরো আরেকটা কোষ আছে, সেই কোষের সাথেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ধরো কাছাকাছি আছে, তাহলে এই কোষ থেকে ওই কোষে জিনিস চলে যাবে। এই যেমন এক্সটাকে আমি একটু আগে বের করলাম, এই কোষ থেকে ওই কোষে পাশের কোষের কাছে দিয়ে দিতে পারবে চাইলে। পয়েন্ট টু বি নোটেড, এই কাজটা গোলজি বস্তু বেশি করে। পাশাপাশি দেখো আমরা একটু আগেই দেখলাম যে এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গোলজি বস্তু তৈরি হয়, গোলজি বস্তু থেকে লাইসোজোম তৈরি হয়, অর্থাৎ কোষের অন্যান্য অঙ্গাণু তৈরি করতেও কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হেল্প করে। যে কথাটা তোমাদের বইয়ের মধ্যে বলছে যে মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, এগুলো তৈরিতেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমরা পরে সামনে দেখব। মাইটোকন্ড্রিয়া যদিও নিজে তৈরি হয়, এখানে এই জন্য মাইটোকন্ড্রিয়া তুমি যখন বড় ক্লাসে উঠবা তখন দেখবে এটা দিবে না। তবে লাইসোজোম তৈরি করতে গেলে, কোষ গহ্বর তৈরি করতে গেলে এন্ডোপ্লাজমিক জালিকা হেল্প করে।
উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে এরা উপস্থিত থাকে, এটা দাগানোর মতো কিছু না, এটা তো স্বাভাবিক থাকবেই কোষের ভিতরে আদান প্রদানের জন্য। তাহলে অল ওভার আমরা কি জানলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা কিভাবে সাম আপ করতে পারি, কিভাবে সামারি করতে পারি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা সামারি করতে পারি এভাবে, কোষের প্রবাহ পথ, কোষের প্রবাহ পথ, তারপরে আমরা কি লিখতে পারি, প্রোটিন সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণ। পাশাপাশি একটা কথা জেনে রাখো, যেই এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম লাগানো তারা প্রোটিন তৈরি করছে, বাট বাইরে তো অনেকেই আছে যাদের গায়ে রাইবোজোম লাগানো না, তারা কি করবে? হ্যাঁ, সড়ক প্রতি হিসেবে তো কাজ করলো, বা তারা কিছু করবে করবে না, তারাও তৈরি করবে। তারা কি তৈরি করবে? তারা শর্করা তৈরি করবে, শর্করা ও ফ্যাট তৈরি করবে, শর্করা এবং ফ্যাটও সংশ্লেষণ করবে। তারপরে কি করবে? তারপর হচ্ছে বস্তুর আদান প্রদান, বস্তুর আদান প্রদান, বস্তুর আদান প্রদান করবে। আর কি করবে? বিভিন্ন অঙ্গাণু গঠন, বিভিন্ন অঙ্গাণু গঠন করতেও কি হেল্প করবে? এন্ডোপ্লাজমিক জালিকা হেল্প করবে। এই হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা থেকে আই থিঙ্ক তোমাদের সকল বেসিক হয়ে গেছে। এখন দেখো, এই এন্ডোপ্লাজমিক জালিকা থেকে আমরা এখন কোথায় ঢুকবো? এন্ডোপ্লাজমিক জালিকা থেকে আমরা এখন গোলজি বস্তুতে ঢুকবো। তাহলে চলো আমরা পরের পেজে চলে যাই। আমাদের এই ছবিটা লাগবে, ওকে, কপি করে দেখি নেওয়া যায় কিনা, হয়তো হবে না। ওকে, আমরা এঁকে ফেলি আবার। আমরা আবার একটা কোষ আঁকাচ্ছি, কোষ। এবার নিউক্লিয়াসটাকে আমরা অত বেশি বড় করবো না, ছোট করে দিয়ে দিব সহজে। এটা নিউক্লিয়াস। আমরা এতবারই নিউক্লিয়াস আঁকাইছি যে নিউক্লিয়াস আমাদের আর পড়ারই প্রয়োজন নাই। এই হচ্ছে নিউক্লিওলাস, এই হচ্ছে নিউক্লিওপ্লাজম। মানে নিউক্লিয়াস আমাদের অলরেডি শেখা হয়ে গেছে। তাহলে বোঝো নিউক্লিয়াস কত গুরুত্বপূর্ণ। নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তু দিয়ে দিলাম। আর নিউক্লিয়াসের ছিদ্র, ছিদ্র 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 দিয়ে দিলাম। নিউক্লিয়াসের বাইরে আমরা এন্ডোপ্লাজমিক জালিকা বানাইছিলাম। এখানে আমার এন্ডোপ্লাজমিক জালিকা মুখ্য না, বাট এন্ডোপ্লাজমিক জালিকা ছাড়া আবার বানানোও যাবে না গোলজি বস্তুকে। এন্ডোপ্লাজমিক জালিকা দিয়ে দিলাম। এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম লাগাই দিই, চলো। এই যে রাইবোজোম, তার মানে এগুলো হচ্ছে অমসৃণ। এবার এদের আশেপাশে কিছু মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আমি আঁকাবো। মসৃণ, মসৃণ মানে কি? যার গায়ে রাইবোজোম নাই, অর্থাৎ টিবিউলসগুলা, যেগুলো টিউবের মতো দেখতে, ওইগুলা টিবিউলস দিয়ে দিলাম কয়েকটা। টিবিউলসগুলো অ্যাকচুয়ালি এরকম দেখতে, টিউবের মতো, একটা সাথে লাগানো। তো এগুলো হচ্ছে মসৃণ, এগুলো হচ্ছে মসৃণ। এই মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা যেগুলো আছে, এইগুলা থেকে তৈরি হবে এবার গোলজি বস্তু। খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো গোলজি বস্তু কেমনে হয়। গোলজি বস্তু কেমনে হয়? গোলজি বস্তুর মধ্যে এদের থেকে তৈরি হবে কিন্তু, হ্যাঁ, দুইটার ফেস ঘোরানো থাকবে এইদিকে। আমি একটু আবার লিখি উপরে, নিউক্লিয়াসের মেমব্রেন থেকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মানে কি অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা থেকে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটাও নিউক্লিয়াসের মেমব্রেন থেকেই হয়, থেকে লিখলাম। এবং এদের থেকে হবে গোলজি বস্তু, এদের থেকে হবে গোলগি বডি। সিরিয়ালটা মনে রাখবা। আমি তো আগের পেজে লিখছি, এখানে এই জন্য সংক্ষেপে লিখলাম। আগের পেজে কিন্তু লিখছি, দেখো, নিউক্লিয়াসের মেমব্রেন থেকে এন্ডোপ্লাজমিক জালিকা, এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গোলজি বস্তু, সেখান থেকে লাইসোজোম। তাহলে এখানে আমরা পাশের পেজে আবার লিখলাম জিনিসটাকে, নিউক্লিয়াসের মেমব্রেন থেকে রাফ বা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, তারপর স্মুথ এন্ডোপ্লাজমিক বা মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, জায়গায় রাইবোজোম নাই, এবং সেখান থেকে গোলজি বস্তু। তো গোলজি বস্তু কোথা থেকে তৈরি হয় আমরা দেখলাম। তাহলে এই যে দেখো, এখান থেকে আবার তৈরি হবে একটা সিস্টার্নি, এখান থেকে একটা কি তৈরি হবে? সিস্টার্নি। দেখো এগুলো সিস্টার্নি কিন্তু। সিস্টার্নি মানে কি ছিল ভাইয়া? সিস্টার্নি মানে হচ্ছে চ্যাপ্টা থলির মতো, চ্যাপ্টা থলির মতো গঠনকে বলা হয় সিস্টার্নি। তাহলে এখান থেকে দুটো সিস্টার্নি তৈরি হলো, নিউক্লিয়াসের দিকে মুখ করা,
একটা সিস্টেম তৈরি হলো কারো দিকে মুখ করা না, সমান। আরেকটা সিস্টেম তৈরি হলো এটা বাইরের দিকে বা কোষ ঝিল্লির দিকে মুখ করা। আরও একটা সিস্টেম তৈরি হলো এটাও কোষ ঝিল্লির দিকে মুখ করা। এই যে গঠনটা, এটা হচ্ছে গোলজি বস্তু। এটাকে চলো আমরা একটু কোষ ঝিল্লির কাছাকাছি করে দিই, তাহলে বেশি ভালো হবে। তো এই হচ্ছে গোলজি বস্তু। গোলজি বস্তু গঠনটা আমরা আবার আঁকাই। এখানে গোলজি বস্তুর একটা ফেস থাকবে নিউক্লিয়াসের দিকে মুখ করা, একটা অংশ থাকবে একদম মাঝামাঝি কারো দিকে মুখ করা না, আরেকটা অংশ এরকম কোষ ঝিল্লির দিকে মুখ করা। ঠিক আছে? তো এগুলোর নাম হচ্ছে সিস্টার্নি, যেগুলো আমরা আগেও দেখছি, কারণ এগুলো চ্যাপ্টার থলির মতো। মনে রাখবা, এগুলা যেগুলো চ্যাপ্টার থলির মতো দেখতে, এগুলোর নামই হচ্ছে সিস্টার্নি। চ্যাপ্টার থলির মতো যেগুলো দেখতে, এইগুলোই হচ্ছে সিস্টার্নি। সিস্টার্নি মানে কি? চ্যাপ্টা থলি, চ্যাপ্টা থলি। তাহলে এই জন্য তো গোলজি বস্তু মানে এন্ডোপ্লাজমিক জালিকা থেকে তৈরি হয়েছে, কারণ এন্ডোপ্লাজমিক জালিকাও তো যে ভিতরে সিস্টার্নি আছে, এন্ডোপ্লাজমিক জালিকাও তো সিস্টার্নি আছে চ্যাপ্টা থলির মতো। এই চ্যাপ্টা থলির ভিতরে কি থাকে? এই চ্যাপ্টা থলির মধ্যে অনেক রকমের রাসায়নিক পদার্থ থাকে, পানি থাকে, খনিজ লবণ থাকে, প্রোটিন থাকে, অনেক কিছু থাকে। ওকে, এবং এখানে আবার কেউ কেউ আছে এরকম গোল গোল, এগুলোর নাম হচ্ছে ভেসিকল। কেউ কেউ আছে গোলজি বস্তুগুলো গোল গোল, যেগুলোর নাম কি? ভেসিকল। এটা আমরা একটু আগে তোমাদের দেখছি। এই দেখো, এটা হচ্ছে ভেসিকল। এই ভেসিকলটা তৈরি হয় কোত্থেকে জানো? এখান থেকেই তৈরি হয়। যেমন একটা ভেসিকল তৈরি হলো, ভেসিকল, ভেসিকল মানে কি? থলি। ভেসিকল মানে থলি। এটা তৈরি হয়ে এটা দেখো এইখান থেকে এইখানে আসবে, এইখান থেকে এইখানে আসবে, এইখান থেকে এইখানে আসবে, সেখান থেকে এইখানে, এবং তারপরে আরেকটা জায়গায় চলে যাবে। তাহলে এটা একটা কি? এটা রাস্তার মতো, বাট সুনিয়ন্ত্রিত রাস্তা, ভুল ভুলাইয়া না। এটা তো একটা ভুল ভুলাইয়ার মতো, গোলক ধাঁধার মতো, বাট এটা সুনিয়ন্ত্রিত। এটার গতিপথটা সুনিয়ন্ত্রিত, উল্টাপাল্টা হবে না, এইভাবে আসা যাওয়া করবে। তাহলে দেখো, এইটা ধরো কোষে একটা জিনিস তৈরি করলো, এই যে এখানে তো রাইবোজোম আছে না, রাইবোজোম ধরে এই একটা প্রোটিন তৈরি করলো, প্রোটিন তৈরি করলো। একটু তোমাদেরকে আমি অন্যভাবে বুঝাই। ধরো এই একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, যে প্রোটিনটাকে রাইবোজোম তৈরি করলো। এটা এলোমেলো 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 ঘুরতে 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 এই প্রোটিনটা গোলজি বস্তুর কাছে এসে পৌঁছাবে, গোলজি বস্তুর কাছে এসে পৌঁছাবে। তাই দেখো, এলোমেলো তৈরি হোক, গোলজি বস্তুর কাছে এসে প্রোটিনটা পৌঁছাইলো। গোলজি বস্তু প্রোটিনটাকে রিসিভ করবে, আরও অনেক প্রোটিন রিসিভ করবে। গোলজি বস্তু একটা প্রোটিন না, অনেক প্রোটিন রিসিভ করবে, রিসিভ করবে, রিসিভ করবে। এই প্রোটিনটা ধরো একটা এনজাইম। এই প্রোটিনটা কি? একটা এনজাইম। একটু আগে যে এনজাইমের কথা বলছিলাম, এনজাইম মানে কি? উৎসেচক। এনজাইম মানে কি? উৎসেচক। ধরো এটা একটা এনজাইম, এনজাইম হচ্ছে উৎসেচক, উৎসেচক যে বিক্রিয়ার গতিকে হ্রাস বৃদ্ধি করে। একটা কথা বলে রাখবা, এনজাইমেরও এক ধরনের প্রোটিন। মানে কি? মানে হচ্ছে এনজাইম একটা রাসায়নিক বস্তু যার ধর্ম হচ্ছে প্রোটিন, এবং সে কি করে? সে বিক্রিয়ার গতিকে হ্রাস বৃদ্ধি করে। আবার বলি, এনজাইমকে বাংলায় বলে উৎসেচক। এনজাইমকে বাংলায় বলে কি? উৎসেচক, যে কি করে? বিক্রিয়ার গতিকে হ্রাস বৃদ্ধি করে, বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আর এর বৈশিষ্ট্যটা কেমন? সে হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ, শর্করা না। যেমন ভাত হচ্ছে শর্করা, ফ্যাট তো ফ্যাট, চর্বি বা লিপিড, তেমনি এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন। তাহলে প্রোটিন যেহেতু, সে তাহলে কই তৈরি হবে? এন্ডোপ্লাজমিক জালিকায় তৈরি হবে। এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গোলজি বস্তুর কাছে আসবে, এসে ভিতরে জমা হবে গোলজি বস্তুতে। গোলজি বস্তু এরকম অনেক এনজাইমকে জমা করবে, জমা করে গোলজি বস্তুর ভিতরে থাকা পানিকে বের করে দিবে। গোলজি বস্তুর ভিতরে থাকা যে পানি, সেই পানি সে বের করে দিবে গোলজি বস্তু। কারণ আমরা জানি যে কোনো কিছুতেই পানি থাকে, পানি সব জায়গায় থাকে। তাহলে গোলজি বস্তুর ভিতরে পানি ছিল, সেই পানিটাকে বের করে দিবে। কেন বের করে দিবে? ভিতরে যাতে আরও বেশি এনজাইম জমতে পারে। এটাকে বলা হয় এনজাইম থেকে পানি নির্গমন বা এনজাইমের পানি বিয়োজন। তাহলে গোলজি বস্তু কি করলো? গোলজি বস্তু এনজাইম এর পানি বিয়োজন করলো। এখন একটা জিনিস খেয়াল করো, এনজাইমের কাছে কি পানি আছে? এটা অনেকে মিসকনসেপশন, অনেকে ভুল বুঝে। এনজাইম তো প্রোটিন, প্রোটিনের কাছে পানি আসবে কেন? এনজাইম তো প্রোটিন, প্রোটিন একটা রাসায়নিক যৌগ। এই গোলজি বস্তুর কাছে যে পানি ছিল, এনজাইম ঢুকলো গোলজি বস্তুর ভিতরে, সেই পানিটাকে বের করে দিল ভিতরে স্পেস দেওয়ার জন্য। এর ফলে কি হইলো বলো তো? তুমি ধরো চিনি, একটা গ্লাসে তুমি চিনি নিলা, এই গ্লাসটা ধরো গোলজি বস্তু, গ্লাসের ভিতরে তুমি 2-3 চামচ চিনি ঢাললা, এবং সেই গ্লাসে পানিও আছে। ধরো একটা গ্লাস ধরো সেটা ভরা, মানে 3 ভাগের 2 ভাগ ভরা, সেটার মধ্যে 3-4 চামচ তুমি পানি ঢাললা, চিনি ঢাললা, চিনি দিয়ে তুমি শরবত বানাইলা, চিনি দিয়ে তুমি কি বানাইলা? শরবত বানাইলা।
শরবতটা কী হবে, পাতলা হবে না ঘন হবে, নর্মাল থাকবে। এবার তুমি কী করলা, আরও বেশি চিনি ঢালার জন্য, চিনিকে জায়গা দেওয়ার জন্য কিছু পানি বের করে দিলা, কয়েক চামচ পানি ওখান থেকে কী করে ফেললা, বের করে ফেললা। ধরো আমি এটাকে যদি এঁকে দেখাই, এই একটা গ্লাস, এক গ্লাসের মধ্যে অলরেডি পানি আছে, তুমি এটার মধ্যে কী ঢাললা, চিনি ঢাললা, এটা চিনি। এই চিনিগুলোকে চিন্তা করে এনজাইম হিসাবে, কারণ গোলজি বস্তুর মধ্যে আগে থেকে পানি আছে, তুমি এখানে কী ঢাললা, এনজাইম দিলা বা চিনি দিলা দিয়ে এবার কী করলা, পানি কমাই ফেললা, পানি আগে কোথায় ছিল, পানি আগে কোন বন্ধু ছিল, ধরো এই বন্ধু ছিল। এখন তুমি চিনি দিয়ে পানি বের করে ফেললা, পানি কমাই ফেললা। এখন বলো চিনিটা ঘন হবে না পাতলা হবে, এই শরবতটা ঘন হবে না পাতলা হবে, অবশ্যই শরবতটা ঘন হয়ে যাবে। এইভাবে এনজাইমকে ঘন করা হয়, এনজাইমকে কী করা হয়, ঘন করা হয়, যাতে করে সেই এনজাইম অনেক ঘন হয়ে টাইট হয়ে একটা জায়গায় ফিট হতে পারে। এবার এই গোলজি বস্তু কী করবে, এবার এই গোলজি বস্তু যখন অনেক এনজাইম ঘন হয়ে যাবে, সব এনজাইমকে এক জায়গায় ঘন করবে, ঘন করে তার বাইরে একটা পর্দা দিয়ে আবদ্ধ করবে, কী করবে, আবদ্ধ করবে, তার বাইরে একটা পর্দা দিয়ে আবদ্ধ করবে। এই যে দেখছো, অনেক এনজাইম একসাথে করে তার বাইরে একটা পর্দা দিয়ে কী করবে, আবদ্ধ করে দিবে। পর্দাটাকে আমি একটু মোটা করে দিই, পর্দা দিয়ে আবদ্ধ করে দিবে। কেন পর্দাতে আবদ্ধ করবে, যাতে করে এনজাইমগুলো বেরোতে না পারে। তাহলে এটা কি একটা ঘন এনজাইমের থলিতে পরিণত হবে বা ঘন প্রোটিনের থলিতে পরিণত হবে, এটার নামই হচ্ছে ভেসিকল। এই থলিটার নামই কি, ভেসিকল। তাহলে যেগুলো হবে গোল গোল থলি, এগুলোর নাম হবে ভেসিকল, যেগুলো গোল গোল থলি এগুলোর নাম হবে কি, ভেসিকল। এবং বের করে দিবে, এই থলিটাকে বের করে দিবে, তাহলে সে কী করলো, এনজাইমগুলোকে এক জায়গায় প্রথমে জড়ো করে ঘন করে বের করে দিল। বের করে এবার এই দিক থেকে এইখানে আসবে, এখান থেকে এইখানে আসবে, এখান থেকে এইখানে আসবে, এখান থেকে এখানে আসবে, তারপরে যেখানে যাওয়ার যাবে, বা এইভাবেই সে এক জায়গা থেকে আরেক জায়গা বা কোষের বাইরেও চলে যেতে পারবে। তো একটা থলি তৈরি হইলো মাত্র, এটা থলিটা তৈরি হয়ে এবং কোষ থেকে বের হয়ে গেল। এবং কোষ থেকে চাইলে কী হয়ে যেতে পারবে, বেরও হয়ে যেতে পারবে। তো কোষ থেকে যখন বের হবে, এখন এই থলির মধ্যে যদি এনজাইমের জায়গায় হরমোন থাকতো, ধরো এই থলির মধ্যে এনজাইমের জায়গায় যদি হরমোন থাকতো, হরমোন অনেক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হতে পারে, প্রোটিনের হতে পারে, ফ্যাটও হতে পারে। তো হরমোনটাকে প্যাকেট করে যদি কোষ থেকে বের করে দেয়, তাহলে আপাত দৃষ্টি থেকে কী মনে হবে, কোষ কী বের করতেছে, হরমোন বের করতেছে। এভাবে তো হরমোন আমাদের শরীর থেকে বের হয়। হরমোন কোথা থেকে তৈরি হয়, হরমোন কোষ থেকেই তৈরি হয়। দেখো কাঁচা আম কাটলে আমের বোড়া দিয়ে কি কষ বের হয় না, কষটা তো রস, তাই না। এই যে সকল কোষ থেকে এই রস বের হয়, ওই সকল কোষকে গ্রন্থি বলে। জেনে রাখো, হোয়াট ইজ গ্রন্থি। গ্রন্থি মানে যেই কোষ কোনো রস ক্ষরণ করে। এবং এই রস হরমোনও হইতে পারে, এনজাইমও হইতে পারে, মধু হইতে পারে, কষও হইতে পারে, রসও হইতে পারে। যেমন খেজুরের রস, এই যে শীতকালে খেজুরের রস পাওয়া যায়, খেজুরের রস খেজুরের গাছ কাটলে রস বের হয়। কই থেকে আসে রসগুলো, কই থেকে আসে, কোষ থেকে আসে, গাছের কোষ থেকে আসে। তাহলে যেই কোষ রসটাকে ক্ষরণ করে, যেই কোষ রসটাকে বের করে, ওইটা হচ্ছে গ্রন্থি কোষ। এবং বের করার জন্য এরকম প্যাকেট জাতীয় জিনিস ব্যবহার করা হয়, যেগুলো গোলজি বস্তু থেকে আসে। তাহলে কোষের মধ্যে তৈরি হয় রস, এন্ডোপ্লাজমিক জালিকা এগুলোকে রাস্তার মধ্যে ছড়াই ছিড়াই দেয়, তারপরে গোলজি বস্তুর কাছে আসে। গোলজি বস্তু ভিতরে এটাকে নিয়ে ঘন করে, পানি বের করে দেওয়ার মাধ্যমে ঘন করে। পানি বের করে দেওয়া মানে পানি বিয়োজন মানে কি, বাদ দেওয়া। তারপরে প্যাকেট করে ভেসিকুলার মধ্যে আবদ্ধ করে, ভেসিকুলার মানে কি, থলি। তারপরে সেটাকে যেখানে পাঠায় দেওয়া দরকার সেখানে পাঠায়। কোষের আরেক জায়গায় পাঠানো লাগলে সেখানেও সেটা করতে পারবে, কোষের অন্যান্য জায়গায় পাঠাতে পারবে, অথবা কোষ থেকে বেরও করে দিতে পারবে। কোষ থেকে যখন বের করে দেয়, তখন দেখে মনে হয় কি কোষ থেকে এনজাইম বা হরমোন এগুলো বেরোচ্ছে। এই হচ্ছে গোলজি বস্তুর কাজ। এই জন্য গোলজি বস্তুকে দূরে নামে ডাকে। একটা নাম হচ্ছে ট্রাফিক পুলিশ, কোষের ট্রাফিক পুলিশ। কেন, কারণ কোন জিনিস কোথায় যাইতে হবে এটাকে কে নিয়ন্ত্রণ করে, গোলগি কমপ্লেক্স। অনেকগুলো গোলজি বস্তু একসাথে থাকলে অনেকে গোলগি কমপ্লেক্স বলে। আবার এর আরেক নাম হচ্ছে প্যাকিং হাউস। এর আরেকটা নাম হচ্ছে কি, প্যাকিং হাউস। কারণ সে কিন্তু বিভিন্ন জিনিসকে প্যাকেট করে, বিভিন্ন জিনিসকে কী করে, প্যাকেট করে। দেখলাম না একটু আগে, প্যাকেট করলো দেখলাম না একটু আগে আমরা। এই যে ভেসিকল তৈরি করলো, ভেসিকলটাই তো প্যাকেট। ভেসিকলটা কি, প্যাকেট। এই যে ভেসিকল, এটাই তো প্যাকেট। তাহলে গোলজি বস্তুতে দুইটা ধরনের জিনিস পাইলাম, একটা হচ্ছে সিস্টার্নি, যেটা চ্যাপ্টার থলির মতো, আর একটা হচ্ছে ভেসিকল। এটা আমরা এন্ডোপ্লাজমিক জালিকাতেও পাইছি। এন্ডোপ্লাজমিক জালিকাতে তিনটা জিনিস পাইছি, ভিতরে পাইছি সিস্টার্নি, তারপরে গোল গোল ভেসিকলও পাইছি, যে গোল গোল ভেসিকল, আর এই যে লম্বা লম্বা এগুলোর নাম হচ্ছে টিবিউল। তাহলে
এন্ডোপ্লাজমিক জালিকায় তিনটা জিনিস পাইছি, সিস্টার্নি, ভেসিকল আর টিউবিউল। এখানে টিউবের মতো পাইছি, এই টিউবটা আবার গোলজি বস্তুর নাই। এই হচ্ছে গোলজি বস্তু, যেটা আবিষ্কারক বিজ্ঞানী ক্যামেলিও গোলগি। এটা আবিষ্কারক বিজ্ঞানী ক্যামেলিও গোলগি, বিজ্ঞানী ক্যামেলিও গোলগি, যার কারণে এটার নাম গোলজি বস্তু। গোলগি বা গোলজি একই জিনিস। এখন আসো বইয়ে দেখি গোলজি বস্তুতে কি লিখছে। গোলজি বস্তু কিংবা গোলগি বস্তু প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে উদ্ভিদেও থাকে। এটি সিস্টানি ও কয়েক ধরনের ভেসিকল নিয়ে তৈরি। এই যে সিস্টানি কোনগুলা দেখছো, ধরো ভেসিকল কোনগুলা দেখছো, ভেসিকল বড় হইতে পারে, ছোটও হইতে পারে। আর ভেসিকলগুলো কিন্তু সিস্টানি থেকেই তৈরি হয়, সিস্টানি থেকে প্রুত করে বের হয়। এই দেখো সিস্টানি থেকে ভেসিকল বের হচ্ছে, সিস্টানি থেকে কি বের হচ্ছে, ভেসিকল বের হচ্ছে। পর্দায় বিভিন্ন, এর পর্দায় মানে এর পর্দা মানে তো বুঝছো, বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পন্ন হয়। পর্দায় না ভিতরে, অ্যাকচুয়ালি ভিতরেই হয়, পর্দা থেকে বের হয় পানিটা, এই জন্য মনে হয় পর্দায় হচ্ছে। ঠিক আছে, বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন হয়, পর্দার গায়েও হইতে পারে। যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু রাইবোজোম লাগানো ছিল, পর্দার গায়ে। পর্দার ভেতরেও হইতে পারে, বাইরেও হইতে পারে, অর্থাৎ সিস্টানের ভিতরেও হইতে পারে, পর্দার গায়ে হইতে পারে, দুই জায়গায় হইতে পারে। বিভিন্ন উৎসেচক মানে কি, এনজাইমের পানি বিয়োজন হয়, অর্থাৎ এনজাইম থেকে পানি বের হয়। এটা একটা ভুল কনসেপ্ট কিন্তু। এনজাইম তো পুরিনের মধ্যে পানি কেমন থাকবে, ভিতর থেকে পানি বের হয়ে আসে। কোষে, জীবকোষে বিভিন্ন পদার্থ নিশ্চিতকরণের সাথে এর বিভিন্ন সম্পর্ক রয়েছে। কোষ থেকে বিভিন্ন পদার্থ নিশ্চিতকরণ মানে কি, বের করা। কোষ থেকে বিভিন্ন পদার্থ বের হওয়াতে এর অবস্থান আছে। কেমনে? ওই যে ভেসিকল দিয়ে বের করে দেয়। হরমোন নিঃসরণের ভূমিকা লক্ষ্য করা যায়, যেটা একটু আগে বললাম। ভেসিকল হরমোনটাকে প্যাকেট করে কোষ থেকে বের করে দিবে, তখন দেখে মনে হবে কি কোষ থেকে হরমোন বের হচ্ছে, আসলে তো কাজটা গোলজি বস্তু করছে, তাই না? কোনো কোনো বিপাকীয় কাজের সাথেও এরা সম্পর্কিত। বিপাকীয় কাজ মানে কি? বিপাকীয় কাজ মানে কি, এই যে কোষের ভিতর যত ক্রিয়া বিক্রিয়া হয় এগুলোকে বিপাক বলে। এক কথায় বিপাকের সংজ্ঞা কি, জীবদেহে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে বলা হয় বিপাক। জৈব রাসায়নিক, জৈব মানে জীব আর রাসায়নিক মানে রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ জীবের দেহে যে সকল রাসায়নিক বিক্রিয়া হয় এগুলোকে বিপাক বলা হয়। তো এগুলো তো সে রাসায়নিক বিক্রিয়া করবেই, কারণ এই যে একটা বিক্রিয়া তো একটু আগে আমরা দেখলাম, পানি বিয়োজন। ঠিক আছে, আর লাস্টে একটা লাইন, কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করে রাখে, প্রোটিন জমাও রাখতে পারে। ধরো যথেষ্ট পরিমাণ প্রোটিনের ভিতরে সে জমা করে রাখতে পারবে, যেটা একটু আগে দেখলাম যে এন্ডোপ্লাজমিক জালিকা তাকে কিছু প্রোটিন দিল, সে প্রোটিনটাকে তার মধ্যে সেভ করে রেখে দিল, তার মধ্যে জমা করে রেখে দিল, তবে সে প্রোটিন জমা করে রাখতে পারবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, রাইবোজোম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করে আর প্রোটিন জমা করে গোলজি বস্তু। ঠিক আছে, মনে রাখবা কিন্তু কার কাজ কি। তাহলে আমরা গোলজি বস্তুর কাজ কিন্তু পড়ে ফেললাম। তাহলে আমি কাজগুলো আবার যদি রিক্যাপ করি, সে উৎসেচকের পানি বিয়োজন করে পর্দায়, সে চাইলে প্রোটিন জমা করে রাখতে পারে, বিভিন্ন দ্রব্যাদি তার থেকে বের হয়, এবং কোষ থেকে হরমোন বা এনজাইম বের করতেও কে হেল্প করে, গোলজি বস্তু হেল্প করে। এই হচ্ছে গোলজি বস্তুর কাজ। তাহলে কোনটার কাজ কি ভালো করে পড়বা কিন্তু। ঠিক আছে, এখন দেখো আমরা চলো তোমাদের গোলজি বস্তুর অ্যানিমেশন দেখে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। এই দেখো গোলজি, দেখছো এই যে সিস্টারনিগুলো এরকম চ্যাপ্টার থলির মতো হয়, দেখছো সিস্টেমগুলো কেমন চ্যাপ্টার থলির মতো, দেখছো চ্যাপ্টার থলি। এই সিস্টেমগুলো বাইরের দিকে মুখ করা, এটা একদম মাঝামাঝি, আর এইগুলো হচ্ছে ভিতরের দিকে মুখ করা। দেখছো এগুলো এই দিকে মুখ করা আর এগুলো বাইরের দিকে মুখ করা, দেখেই বোঝা যাচ্ছে। এবং দেখো সিস্টেমনি থেকে কেমনে ভেসিকল তৈরি হয় একটু পরে দেখতে পারবা। এই দেখো এখান থেকে কেমনে ভেসিকল বের হয়, এই দেখছো ভেসিকল বের হচ্ছে, এই যে দেখছো, এই যে এরকম এগুলো থেকে ভেসিকল বের হবে। এই দেখো কেমনে ভেসিকল বের হয়, এর কাছে গেলো। ঠিক আছে, তো এর থেকে ভেসিকল বের হয়, এই দেখো এর কাছে গেলো। ঠিক আছে, তারপরে এই যে এর থেকে ভেসিকল বের হয়ে এর কাছে গেল, এর থেকে ভেসিকল বের হয়ে এর কাছে গেল, তো এদের থেকে ভেসিকল বের হয়ে এর কাছে গেল, এর থেকে এর কাছে গেল, এইভাবে ভেসিকলগুলো একটা থেকে একটা আদান প্রদান হয়। তাহলে সিস্টেনি থেকে ভেসিকল তৈরি হয়ে যায়। ঠিক আছে, এই জন্য তোমাদের বইয়ের মধ্যে চিত্র এইভাবে আঁকাইছে, সিস্টেনির গোড়ায় ভেসিকল দেখাইছে। দেখছো কেমনে সিস্টেনি থেকে ভেসিকল তৈরি হয়ে যাচ্ছে, দেখছো কি ইন্টারেস্টিং, তাই না? এই দেখছো এই যে দেখো এখান থেকে ভেসিকল তৈরি হয়ে যাবে, এই দেখছো ভেসিকল তৈরি হয়ে গেল, ভেসিকল তৈরি হয়ে এর কাছে গেল, এর থেকে পরে এর কাছে যাবে, এর থেকে এর কাছে, মানে একটা নিয়ন্ত্রিত রাস্তায় যাবে। তাহলে এটা কেন্দ্রের দিক, এটা বাইরের দিক, কেন্দ্র থেকে বাইরের দিকে যায়। ঠিক আছে, তো তোমাদের বইয়ের মধ্যে এই জন্য চিত্রটাকে এভাবে আঁকাইছে। এই যে এইভাবে আঁকাইছে, এটা সিস্টারনি আর এই যে ভিজিকল, কোনায় ভিজিকল দিছে কেন, কারণ বোঝাচ্ছে এখান থেকে ভিজিকল তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখলাম। এখন আমরা আসি লাইসোজোম। লাইসোজোমটাও সহজ জিনিস, কোষ গহ্বরে পরে আসে আগে লাইসোজোম, কারণ সিরিয়ালি লাইসোজোম আগে আসে। খেয়াল করো কোষের ভিতরে ধরো একটা জীবাণু ঢুকছে, এ ধরো একটা জীবাণু ঢুকছে কোষের ভিতরে, ঢুকতেই পারে, ব্যাকটেরিয়া টেকটেরিয়া ঢুকতেই পারে, এটা তো জীবাণু। আর এই জীবাণুটা মারা লাগবে, আরে
এই জিম্বাটাকে মারতে হবে। কীভাবে মারবা দেখো, কোষের ভিতরে আমরা আরও একটা গোলজি বস্তু আঁকাই। এই গোলজি বস্তুর একটা থাকবে না, অনেকগুলো থাকবে। এটা আরেকটা গোলজি বস্তু, ঠিক আছে, এটা তো আরেকটা গোলজি বস্তু। ওকে, খেয়াল করো, প্রোটিন তৈরি করবে রাইবোজোম এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে, সেখান থেকে ভুলভুলাইয়ার মতো করে এখানে আসবে। এখানে এসে এই প্রোটিনটা ঝিল্লি দ্বারা আবদ্ধ হবে, ঝিল্লি দ্বারা আবদ্ধ হবে, তাই না? কারণ পর্দা দ্বারা আবদ্ধ কে করে? গোলজি বস্তু করে। এবার এই আমরা জানতাম না, বাট এখন জানি যে এই ভিতরে যে এনজাইমটা, এটা একটা বিষাক্ত এনজাইম। এটা কি এনজাইম? বিষাক্ত এনজাইম। এনজাইম মানে কি? প্রোটিন। অর্থাৎ আমাদের কোষ এমন কিছু প্রোটিন তৈরি করছে যেগুলো বিষাক্ত, যেগুলো যদি ওপেনলি থাকে তাহলে কোষকেই ক্ষতিগ্রস্ত করে ফেলবে। আমি তাহলে চলো আরও সুন্দর করে বোঝানোর জন্য আমরা আরেকটা চিত্র আঁকাই, আরেকটা কোষের চিত্র আঁকাই। এ হচ্ছে কোষ, তার ভিতরে আমরা নিউক্লিয়াস দিয়ে দিই। নিউক্লিয়াসটাকে এখানে আর অত বেশি কিছু করবো না, এভাবে রাখলাম। তারপরে এই হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, সিস্টার্ন এগুলা। এদের গায়ে রাইবোজোম লাগানো, এদের গায়ে রাইবোজোম লাগানো। অ্যান্ড এখানে হচ্ছে আমরা এই দিয়ে দিলাম। এই ওকে, এইগুলো হচ্ছে নর্মালগুলা। এখান থেকে তৈরি হলো গোলজি বস্তু, এখান থেকে আমরা গোলজি বস্তু বানাই। গোলজি বস্তু দিলাম। এবং গোলজি বস্তুর কাজ হচ্ছে প্যাকেট করা। গোলজি বস্তুর কাজ হচ্ছে প্যাকেট করা, আমরা তো দেখলাম, তাই না? লুক, এই যে রাইবোজোম, রাইবোজোম এমন কিছু এনজাইম তৈরি করবে। ধরো একটা এনজাইম তৈরি করলো বা প্রোটিন তৈরি করলো। এনজাইম মানে তো প্রোটিন, তাই না? এনজাইম মানে তো প্রোটিন। এটা কে তৈরি করলো? রাইবোজোম তৈরি করলো। রাইবোজোমের কাছে প্রোটিন তৈরি করা, এবং এইটা এই পর্যন্ত আসলো, বা ধরো গোলজি বস্তুর কাছে আসলো। কারণ এটা এমন একটা বিষাক্ত এনজাইম যেটা যদি ওপেনলি থাকে তাহলে কোষে অন্যান্য জিনিসকেও ক্ষতি করে ফেলবে। কারণ তোমাদের মজার জিনিস বলে রাখি, সাপের বিষ আছে না, সাপের বিষ, সাপের বিষও কিন্তু প্রোটিন। প্রোটিন যে কি জিনিস তোমরা চিন্তাও করতে পারবে না। আমরা অ্যাকচুয়ালি এখন পড়তেছি লাইসোজোম, লাইসোসোম। আর কি কি বললাম? সাপের বিষও প্রোটিন, সাপের বিষও কিন্তু প্রোটিন। তাহলে প্রোটিন কিন্তু বিষাক্ত পদার্থ হইতে পারে। প্রোটিন দিয়ে জীবনের সব কিছু তৈরি, প্রোটিন দিয়ে। এই জন্য প্রোটিনকে জীবনের ভাষা বলা হয়। সাপের বিষও প্রোটিন। তাহলে এরকম একটা বিষাক্ত প্রোটিন আমাদের কোষ তৈরি করলো। কেন তৈরি করলো? যাতে করে বাইরে থেকে যদি কোনো একটা জীবাণু আমাদের কোষে প্রবেশ করে তাকে যাতে মারতে পারে। এই ধরো একটা ব্যাকটেরিয়া বাইরে থেকে কোষের ভিতরে ঢুকতে যাচ্ছে, এটা ধরো একটা ব্যাকটেরিয়া। এটা কি? ব্যাকটেরিয়া বাইরে থেকে কোষের ভিতরে ঢুকে গেছে। এখন কোষ কিছু একটা প্রোটিন তৈরি করছে, যে প্রোটিন এই ব্যাকটেরিয়া মারতে পারে, আবার কোষেও মেরে ফেলতে পারে, কোষের অন্যান্য অঙ্গাণুকে ক্ষতি করতে পারে। যেমন ধরো কোষের একটা অঙ্গাণু আমি এখানে আঁকাই পাশে, ধরো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, এখন এই মাইটোকন্ড্রিয়াও ক্ষতিগ্রস্ত করতে পারে, নিউক্লিয়াসকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাহলে এরকম ওপেনলি তো রাখা যাবে না, একে ওপেনলি রাখা যাবে? রাখা যাবে না। তাহলে এখন কি হবে? দেখো, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা, গোলজি বস্তু। এই সেই গোলজি বস্তু, গোলজি বস্তু। এই গোলজি বস্তুর কাছে এই এনজাইমটা যাবে, বিষাক্ত, এবং গোলজি বস্তু একে কি করবে? গোলজি বস্তু একে কি করবে? একটা প্যাকেট দিয়ে আবদ্ধ করবে, প্যাকেট দিয়ে আবদ্ধ করে দিবে। একটা প্যাকেট দিয়ে কি করে দেবে? আবদ্ধ করে দিবে, যাতে করে কি হয়? যাতে করে এই এনজাইমগুলো বাইরে বের হইতে না পারে, খুল্লা বাইরে যাতে বের না হয়ে যায়। তাহলে ক্ষতিকর এনজাইম যে গোলজির কাছে আসলো, গোলজিও তাকে প্যাকেট দিয়ে আবদ্ধ করে দিল। এই জন্য গোলজি বস্তুর নাম প্যাকিং হাউস, যে বলছিলাম গোলজি বস্তুর নাম প্যাকিং হাউস, আবদ্ধ করে দিল। এবং এই জিনিসটার নাম এখন হয়ে গেল লাইসোজোম।
লাইসোসোম। কেন এরকম নাম? মনে রাখবা, সোম মানে দেহ বা বডি, সোম মানে দেহ, সোমা, সোমা মানে কি দেহকোষ, আর লাইসো মানে হচ্ছে ভক্ষণ বা গলন বা পাচন বা গলানো। লাইসো মানে হচ্ছে গলানো, আর সোম মানে দেহ, মানে এমন একটা জিনিস, এমন একটা বডি যেটা অন্যকে গলায় দেয়। লাইসো, লাইসো, লাইসিস, লাইসিস মানে ধ্বংস। মনে রাখবা, লাইসিস শব্দটা আসছে, লাইসিস মানে হচ্ছে ধ্বংস বা গলায় ফেলা বা ভেঙে ফেলা। লাইসিস থেকে লাইসো শব্দটা আসছে। লাইসোসোম মানে এমন একটা পদার্থ যার অন্যকে গলায় দেওয়ার ক্ষমতা আছে। তাহলে এই হলো লাইসোজোম। এই লাইসোজোমটা এই যে কোষের ভিতরে, এই হচ্ছে কোষের লাইসোজোম। এখন এই লাইসোজোম কি হবে? এই যে এইভাবে 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 বা ধরো এই যে এইভাবে, আরে এই যে লাইসোজোম, এই লাইসোজোমটা এই যে এইভাবে 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 এই পর্যন্ত আসবে, ভেসিকল যেভাবে নিয়ে আসে, এনে পরিমিতভাবে যতটুকু দরকার অতটুকু বিষাক্ত পদার্থ ক্ষরণ করবে, ক্ষরণ করে এই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলবে। কোষের কোনো ক্ষতি করবে না। কোষের ক্ষতি তো সে করতে চায় না, লাইসোজোম তো কোষের ক্ষতি করতে চায় না, কিন্তু এই এনজাইম যখন ক্ষরণ করে তখন আশেপাশের কোষও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে যদি বেশি এনজাইম ক্ষরণ হয়ে যায়। এই জন্য এনজাইমটিকে প্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাখতে হয় বা ঝিল্লির মধ্যে আবদ্ধ করে রাখতে হয়। ঝিল্লি মানে পর্দা। এবং এটা কে করতেছে আবদ্ধ? গোলজি বস্তু। আর প্রোটিনটাকে কে তৈরি করতেছে? রাইবোজোম আর এন্ডোপ্লাজমিক জালিকা। যে এন্ডোপ্লাজমিক জালিকাকে রাইবোজোম লাগানো, ওটাকে বলে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা কর্তৃক উৎপাদিত গোলজি বস্তু কর্তৃক প্যাকেটকৃত, এই কথাটা লিখতে হবে। তাহলে লাইসোজোম কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক কর্তৃক উৎপাদিত ও গোলজি বস্তু কর্তৃক প্যাকেটকৃত যে জীবাণু ভক্ষণকারী এনজাইমের থলিকা। তাহলে এটা এমন একটা থলিকা, থলিকা মানে কি? থলি। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কর্তৃক উৎপাদিত ও গোলজি বস্তু কর্তৃক প্যাকেটকৃত যে জীবাণু ভক্ষণকারী এনজাইমের থলিকা, তাকে বলা হয় লাইসোজোম। এই হচ্ছে লাইসোজোমের কাজ। দেখো, লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এর উৎসেচক আগত জীবাণুগুলোকে হজম করে ফেলে। উৎসেচক মানে কি? এনজাইম। মানে এর ভিতরে যে এনজাইমগুলো আছে এগুলো আগত জীবাণুকে হজম করে ফেলে। এর পরিপাক করার উৎসেচকগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু সংস্পর্শে এলেও হজম হয় না। মানে কি বলছে? এর ভিতরে যে এনজাইমগুলো আছে, এর পরিপাক করার এনজাইম। পরিপাক কেন বলছে? ওই যে জীবাণুকে যে মেরে ফেলছে, করে বলছে, বলছে পরিপাক, জীবাণুকে ভক্ষণ করে মেরে ফেলে। এই এনজাইমগুলো একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, যে পর্দা কে বানাই দিচ্ছে? গোলজি বস্তু বানাই দিচ্ছে, যার ফলে অন্যান্য অঙ্গাণু লাইসোজোমের কাছাকাছি আসলেও অন্যান্য অঙ্গাণুর ক্ষতি হয় না, কারণ যে পর্দা দিয়ে তো আটকানো। ঠিক আছে? এই লাইসোজোমটা যদি অন্য একটা অঙ্গাণুর কাছাকাছিও চলে আসে, তারপরেও সেই অঙ্গাণুর কোনো ক্ষতি হবে না। কেন হবে না? কারণ পর্দা দিয়ে আটকানো। ওকে, আচ্ছা। এখন লাইসোজোম কখনো কখনো কি হয়ে যেতে পারে? ফেটে যেতে পারে। কেমনে? ধরো তোমার কোষে জোরে একটা বাড়ি লাগছে, ঠিক আছে, বা কোষ ধরো বাইরে থেকে আঘাতগ্রস্ত হয়েছে, বা ধরো কোষে ধরো আঘাত হয়েছে, ঠিক আছে, এবং কি হয়েছে? কোষে খাদ্যের অভাব হয়েছে, পানির অভাব হয়েছে, তখন কোষের লাইসোজোমের পর্দা অটোমেটিক ফেটে যাবে। লাইসোজোমের পর্দা অটোমেটিক কী হয়ে যাবে? ফেটে যাবে। লাইসোজোমের পর্দা ফেটে গেলে তখন কোষটা ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কি হলো? দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে কখনো কখনো পুরো কোষটিই মারা যায়। ঠিক আছে? এই জন্যে লাইসোজোমকে বলে সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ, নিজে মেরে ফেলে, সুইসাইড। আচ্ছা, এই ঘটনাটাকে তোমাদের আরেকটু বুঝাই সহজভাবে কেন হয়। তোমরা অনেকে এই জন্য লাইসোজোমকে ভিলেন ভাবো। ঠিক আছে? লাইসোজোমের একটা নাম আছে, সেটা হচ্ছে কি? আত্মঘাতী থলিকা। লাইসোজোমের একটা নাম আছে, এটা হচ্ছে কি? আত্মঘাতী থলিকা। মানে এমন একটা থলি যেটা আত্মঘাতী, বা ইংলিশে এটাকে বলা হয় সুইসাইড বানান কি? সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াড বলে, এটা কিন্তু সেদিন আসে। এটাকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াড কেন বলা হয়? কখন?
ধরো কোষটা বাইরে থেকে আঘাত করলে হয়, বাইরে থেকে কোষে ধরো বাইরে থেকে আঘাত লাগছে, অক্সিজেনের অভাব, কোষে বিষাক্ততা, কোষের বিষাক্ততা, কোষের মধ্যে বিষাক্ত কিছু তৈরি হয়েছে, এরকম কিছু হইলে ওই কোষটা লাইফ স্প্যান কমে যায়। দেখো অনেক সময় হয় না যে হাতে কোনো কারণে ক্ষয় হইলে, ক্ষতি হলে ডাক্তাররা হাত কেটে ফেলতে বলে, হাত নালে হাতে যদি কোনো পচন হয় বা পায়ে যদি কোনো কারণে পচন হয়, অ্যাক্সিডেন্টের কারণে ইনফেকশন হয়, ডাক্তারা কিন্তু হাত পাটা কেটে ফেলে। কারণ ওটা যদি থাকে তাহলে আর ওটা ওই ইনফেকশনটা সারা দেহের মধ্যে ছড়ায় যাবে, সারা দেহের মধ্যে ছড়াই গেলে এটা কিন্তু আমাদের আরও ক্ষতি হবে, তাই না? তো এইটা যাতে না হয় এই জন্য ডাক্তাররা আগে থেকে হাত পাটা কেটে ফেলে। তেমনি কোনো কোষ যদি আধমরা হয়ে যায়, ধরো কোষের মধ্যে পানির অভাব হয়েছে, এর আরেকটা কারণ অ্যাড করো, পানির অভাব হলে, বা ধরো কোষটা বাইরে থেকে আঘাত পাইছে, অতি বেগুনি রশ্মির কারণে বা সূর্যের আলোতে পুড়ে তোমার স্কিনের কোষ ধরো নষ্ট হয়ে গেছে বা আধমরা হয়ে গেছে, পুরোপুরি মরা না, আধমরা হয়েছে। এই আধমরা কোষ যদি বেঁচে থাকে, এই কোষ বিভাজিত হইলে আরও দুইটা আধমরা কোষ তৈরি হবে। কারণ আমরা জানি কি, আমরা জানি একটা কোষ বিভাজিত হইলে কয়টা কোষ তৈরি হয়? দুইটা কোষ তৈরি হয়, এটাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলি। একটা থেকে কয়টা কোষ হয়? দুইটা। এই দুটো থেকে কয়টা হবে? আরও দুইটা। এই দুটো থেকে আরও কয়টা তৈরি হবে? আরও দুইটা। এগুলো থেকে আরও দুইটা। এগুলো তো চলতে থাকবে, তাই না? কোষ তো বাড়তে থাকবে। এখন কোনো কারণে বাই এনি চান্স প্রথম কোষ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে একটু, তাহলে পরে সকল কোষ কি হতে থাকবে? ক্ষতিগ্রস্ত হতে থাকবে। তাহলে একটা সময় তোমার দেহ ক্ষতিগ্রস্ত কোষের একটা ভান্ডার হয়ে যাবে। আর কোষ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সমূহ সম্ভাবনা আছে কোষের ডিএনএও কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আর ডিএনএ ক্ষতিগ্রস্ত হলে তোমার দেহে ক্যান্সারও তৈরি হতে পারে এর কারণে। অর্থাৎ ক্ষতিগ্রস্ত কোষ যদি বাড়তে থাকে তোমার শরীরের মধ্যে, তোমার শরীরে ক্যান্সার তৈরি হয়ে যেতে পারে। কোষ যখন ক্ষতিগ্রস্ত হয়, নিউক্লিয়াস ক্ষতিগ্রস্ত হয়, তাই না? নিউক্লিয়াস ক্ষতিগ্রস্ত হলে ডিএনএও ক্ষতিগ্রস্ত হবে। ডিএনএ যদি ক্ষতিগ্রস্ত হয় তোমার কিছু জিন হারায় যাবে, তোমার বৈশিষ্ট্য হারায় যাবে, তখন তোমার অঙ্গের ক্ষতি হবে। তাহলে একটা কোষ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেটা পানির অভাবে হোক, বাইরে থেকে আঘাতের কারণে হোক, অক্সিজেনের অভাবে হোক, কোষের মধ্যে বিষাক্ততার কারণে হোক, যাই হোক, সেই কোষ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তা তার আর বাঁচার অধিকার নাই, তার আর বাঁচার অধিকার নাই। সে বেঁচে থাকলে তোমার ভালো থেকে ক্ষতি বেশি হবে। তাহলে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করতে এমন একটা সিস্টেম বানাই দিচ্ছে যে কোনো কারণে যদি কোষ ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাকে মরতে হবে, তার আর বাঁচার অধিকার নাই। এবং তাকে কে মেরে ফেলবে? লাইসোজোম। তখন কী হবে? সবার আগে লাইসোজোম কী হবে? তার পর্দাটাকে ফাটাই ফেলবে। লাইসোজোম কী করবে? সবার আগে তার পর্দাটাকে এরকম করে ফাটাই দিবে, পর্দাটাকে ফেটে দিবে। পর্দা ফেটে গেলে তার ভিতরে থাকা যত এনজাইম আছে সব এনজাইম বের হয়ে এসে কোষটাকে কী করে ফেলবে? শেষ করে ফেলবে। এমনকি পাশের কোষটাও ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। এর এত পাওয়ার, পার্শ্ববর্তী কোষটাও সে কী করতে পারে? ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। এটাই বলা হয় অটোলাইসিস বা অটোফ্যাগি বা স্বগ্রাস বা আত্মগ্রাস। এই জন্য একে আত্মঘাতী থলিকা বলা হয়। এটাকে ইংলিশে বলা হয় অটোফ্যাগি। অটোফ্যাগি, অটো মানে হচ্ছে নিজেকে বা স্ব, আর ফ্যাগি মানেও কি? ভক্ষণ। ফ্যাগি মানে কি? ভক্ষণ, মানে স্বভক্ষণ, নিজেকে নিজে ভক্ষণ করে ফেলে। ভক্ষণ মানে কি? গিলে ফেলা, মেরে ফেলা, ক্ষয় করে ফেলা। অটোমেটিক মানে কি? নিজে নিজে চলে। অটো মানে স্ব আর ফ্যাগি মানে ভক্ষণ, এটাকে বলা হয় অটোফ্যাগি। এই জন্য লাইসোজোমকে বলা হয় অটোফ্যাগি। অটোফ্যাগি, অটোফ্যাগি থলিকা, অটোফ্যাগি থলিকা। লাইসোজোম হচ্ছে অটোফ্যাগি থলিকা। আর ঘটনাটাকে বলা হয় অটোলাইসিস। ঘটনাটাকে বলা হয় কি? অটোলাইসিস। লাইসিস মানে কি? ভাঙন। লাইসিস মানে কি? ভাঙন। আর অটো মানে কি? স্ব বা নিজেকে ভাঙন। তাহলে অটোলাইসিস হচ্ছে প্রক্রিয়া আর অটোফ্যাগি হচ্ছে থলিকাটার নাম। সে যখন নিজেকে নিজে মেরে ফেলে তখন এটাকে বলে অটোফ্যাগি থলিকা, আর প্রসেসটা হচ্ছে অটোলাইসিস। এভাবে করে সে নিজেকে নিজে মেরে ফেলে। বাট এই মারাটা অনেকের মিসকনসেপশন থাকে যে পর্দা ক্ষতিগ্রস্ত হলে আশেপাশের অঙ্গাণু নষ্ট হয়, কখনো কখনো পুরো কোষটাই মারা যায়, কখনো পাশের কোষটাকে মেরে ফেলে। অনেকে এটা মিসকমিউনিকেশন, মিসকনসেপশন অনেকের, যে হাই তাহলে তো লাইসোজোম যেরকম ভালো করে এরকম খারাপও করে, লাইসোজোম তাহলে খুব খারাপ। না, লাইসোজোম খারাপ না, লাইসোজোম তোমার ভালোর জন্য আছে। লাইসোজোম আছে বলেই তোমার আধমরা কোষগুলা পুরোপুরি মরে যাচ্ছে এবং সেই জায়গায় নতুন কোষ তৈরি হচ্ছে। এখন তুমি বলতে পারো ভাই আধমরা কোষটাকে তো মেরে ফেললো, তাহলে আমার কি হবে? কোনো সমস্যা নাই। তোমার যখন কোনো কোষ আধমরা হয়ে যায় এবং সে যখন মারা যায়, আশেপাশের কোষ তাকে আবার ভরাট করে দেয়, এই ক্ষমতা তোমার দেহেরই আছে। এটাকে বলা হয় ক্ষয়পূরণ।
আমরা পড়ছি না, দেহে ক্ষয় পূরণ হয় কোষ বিভাজনের মাধ্যমে। তো কোনো কোষ যদি ক্ষয়গ্রস্ত হয় তাকে মেরে ফেলা হয়, এবং খুব দ্রুত সেখানে নতুন কোষ তৈরি হয়ে যায়, এবং এই কাজটা লাইসোজোমই করতে হেল্প করতেছে। সুতরাং আত্মঘাতী থলিকা বা নিজেকে নিজে মেরে ফেলা আসলে তোমার উপকারী করতেছে। কেউ লাইসোজোমকে আজকে থেকে ভুল ভাববা না, আজকে থেকে কেউ লাইসোজোমকে ভুল বুঝবা না। ওকে, তাহলে আমাদের আরেকটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকলো, সেটা হচ্ছে কোষ গহ্বর। এটা খুবই সহজ। সাইটোপ্লাজমের কোষের মধ্যে আপাত ফাঁকা স্থান দেখা যায়, সেগুলো হচ্ছে কোষ গহ্বর। আপাত ফাঁকা স্থান মানে কি? দেখে মনে হয় ফাঁকা, আসলে ফাঁকা না। আমি এটা প্রথম ক্লাসেই বলছিলাম। তোমরা অনেকে লাইসোজোমকে দেখে মনে করবা কি আরে ফাঁকা থলি, অনেকে লাইসোজোমকে দেখে কি মনে করবা আরে ফাঁকা একটা থলি। জি না, এটা ফাঁকা কোনো থলি না, কেউ এটাকে ফাঁকা ভাববা না। যদিও প্রাণী কোষে এত বড় লাইসোজোম থাকে না, আমি দিলাম আর কি, লাইসোজোম না সরি কোষ গহ্বর। প্রাণী কোষে নর্মালি এত বড় কোষ গহ্বর থাকে না, তাও দিলাম, মন চাইছে তাই। ঠিক আছে, কোষ গহ্বর এটা আসলে দেখে মনে হয় ফাঁকা, আসলে ফাঁকা না। এই জন্য লিখছে আপাত ফাঁকা। শব্দটা কি লিখছে তোকে? আপাত ফাঁকা, মানে দেখে মনে হয় ফাঁকা, বাট আসলে কি আছে? কোষ গহ্বর অনেক বড় বড় থাকে। উদ্ভিদ কোষে এই কথাটা লেখা আছে, উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড়। এর প্রধান কাজ কি? কোষ রস ধারণ করা। এইটাই মনে রাখবা, এই লাইনটা এমসিকিউতে আসে। কোষ গহ্বরের প্রধান কাজ কি? এর প্রধান কাজ কোষ রস ধারণ করা, অর্থাৎ বিভিন্ন তরল পদার্থ ধারণ করা। কোষ রসকে ইংলিশে বলা হয় সেল স্যাপ। কোষ রস বিভিন্ন ধরনের অজৈব লবণ মানে সল্ট, আমিষ, শর্করা, চর্বি, জৈব অ্যাসিড মানে ফ্যাটি অ্যাসিড, বিভিন্ন রকমের রঞ্জক, পানি, এগুলা কোষ রসে থাকে, মানে এগুলাকে জমা রাখে। এগুলো কোষ রসে থাকে, এগুলো জমা রাখে। পানি কোষে কোষ গহ্বর সাধারণত থাকে না, থাকলেও অনেক ছোট। তাহলে একটা জিনিস খেয়াল করো, খাদ্যের উপাদান কয়টা? খাদ্যের উপাদান কয়টা? 6টা। শর্করা, আমিষ, স্নেহ, পানি, খনিজ, ভিটামিন। খেয়াল করো তো এখানে কি কি আছে? শর্করা আছে, আমিষও আছে, স্নেহ আছে, পানি আছে, খনিজ লবণ আছে, ভিটামিনটা খালি নাই। ভিটামিনও থাকলেও এটাও জমা রাখতো সে। ঠিক আছে। জৈব অ্যাসিড কি? এই জৈব অ্যাসিড দিয়ে ফ্যাট তৈরি হয়। জৈব অ্যাসিড মানে কি? ফ্যাটি অ্যাসিড। জীব দেহে তৈরি কিছু অ্যাসিড, সেটাকে এসে ধারণ করে রাখে। যেমন সাইট্রিক অ্যাসিড, এটা জৈব অ্যাসিড হতে পারে। হ্যাঁ, পাশাপাশি রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ মানে কি? বিভিন্ন কালার, যেমন ক্লোরোফিলের রং কি? সবুজ রং ধারণ করে ক্লোরোফিলের কারণে। বিভিন্ন কালার, কোষের বিভিন্ন কিন্তু কালার থাকে, কালারগুলো সে জমা রাখতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো জমা রাখে। মনে রাখার টেকনিক হচ্ছে খাদ্যর 6টা উপাদানের মধ্যে 5টা উপাদান তার আছে, শর্করা, আমিষ, স্নেহ, পানি, খনিজ, পাশাপাশি বিভিন্ন জৈব অ্যাসিড আছে, রঞ্জক আছে। এই 7টা, 1 2 3 4 5 6 7 এর মধ্যে তো মনে রাখা খুবই সহজ। 6টা খাবারের নাম 5টা লিখে ফেলবা। পানি, খনিজ লবণ, শর্করা, আমিষ, স্নেহ। স্নেহ যখন বলবা তখন জৈব অ্যাসিড বলে দিবা এবং রঞ্জক বলে দিবা, শেষ। এগুলো সে জমা রাখবে, এগুলো সে জমা রাখবে। আরও আছে, কলেজ উঠলে আরও কিছু পাবা, সেটা হচ্ছে বর্জ্য পদার্থ। সে ময়লাও জমা রাখে। কোষের মধ্যে যদি অতিরিক্ত ময়লা তৈরি হয়ে যায়, সে ময়লাও সে কী রাখবে? জমা রাখবে। বর্জ্য পদার্থ সে জমা রাখতে পারে চাইলে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কোষ রস ধারণ করে। আর একটা জিনিস এক্সট্রা জেনে রাখো, এই কোষ গহ্বরের তো যেহেতু পর্দা আছে, তাই না? পর্দা তো অবশ্যই আছে, পর্দা বিশিষ্ট কোষ গহ্বর তো অবশ্যই পর্দা বিশিষ্ট, কারণ আমরা পর্দা বিশিষ্ট অঙ্গাণুই তো পড়তেছি। একটা বললাম এন্ডোপ্লাজমিক জালিকা, তারপর বললাম গোলজি বস্তু, সেখান থেকে বললাম লাইসোজোম, এখন বুঝতেছে কোষ গহ্বরে। আর এরপরে যারা আছে ওগুলো পর্দাবিহীন। তার আগেও আরও পর্দাযুক্ত দুটো আছে, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া, এগুলো আমরা পরের ক্লাসে পড়বো। তাহলে আমরা এটুকু বুঝলাম যে কোষ গহ্বরে পর্দা আছে। তাহলে পর্দার বস্তুটার নাম আছে, এই পর্দার নাম হচ্ছে টোনোপ্লাস্ট। টোনোপ্লাস্ট, টোনোপ্লাস্ট পর্দা, একটু জেনে রাখো। পর্দার নাম কি? টোনোপ্লাস্ট বা টোনোপ্লাস্ট পর্দা, জেনে রাখো। এটা এক্সট্রা ইনফো তোমাদের শিখায় রাখলাম, টোনোপ্লাস্ট বা টোনোপ্লাস্ট পর্দা। এই হচ্ছে কথাবার্তা। তো আমরা আজকে 4টা অঙ্গাণু শিখে ফেললাম, এন্ডোপ্লাজমিক জালিকা থেকে গোলজি বস্তু, তার থেকে লাইসোজোম, এবং সব মিলিয়ে কোষ গহ্বর। তাহলে আমাদের পর্দাযুক্ত অঙ্গাণু বাকি থাকলো 2টা, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এগুলো আমরা নেক্সট দিন শিখবো। তারপর আমরা পর্দাবিহীন অঙ্গাণুগুলো দেখব, কোষ কঙ্কাল, রাইবোজোম আর সেন্ট্রোজোম। রাইবোজোমও পড়া হয়ে গেছে, বাট আমরা পরে আবার আসবো নি, সমস্যা নেই। ঠিক আছে, নিউক্লিয়াস তো কি পড়াবো, নিউক্লিয়াস তো পড়ানো হয়েই গেছে সব। হ্যাঁ, একই জিনিস আর কতবার। নিউক্লিয়াস দেখবে এক টান দিয়ে হয়ে যাবে, খুব দ্রুত হয়ে যাবে নিউক্লিয়াস। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, সুস্থ থাকো। পরের ক্লাসে দেখা হবে তোমাদের সাথে।